সর্দি, কাশি, হাঁচি, নাক দিয়ে জল ঝরা। Virus has been nowadays dominating a lot. অনেক সময় বোঝা যায় না যে অ্যালার্জি হয়েছে নাকি ভাইরাল নাকি। তাকে কিন্তু সাডেনলি সিভিয়ার অ্যাজমাটিক অ্যাটাক করতে পারে। তার কি কোনো প্রাথমিক রেড ফ্ল্যাগ আছে? অ্যান্টিবডি রেজিস্ট্যান্স ডেভেলপ করছে এবং উই হ্যাভ টু অ্যাডমিট দ্য চাইল্ড ফর নাথিং। বাচ্চাদের ইমিউনিটি কি কোনোভাবে কমে যাচ্ছে? বাচ্চা কি খেয়ে যাচ্ছে ব্রেকফাস্ট খেয়াল রাখছে না। বাচ্চাকে ঠান্ডায় এক্সপোজ কতটা করব? পেশেন্ট পার্টির অ্যান্টিবায়োটিকের নিয়ে মাথা ব্যথা করা উচিত নয়। শীতের হাওয়া বইতে শুরু করতে ঘরে ঘরে একই ছবি, সর্দি, কাশি, হাঁচি, নাক দিয়ে জল ঝরা, ফলে স্কুল কামায়। হ্যাঁ, বাড়ির ছোট সদস্যদের কথা বলছি। শুধু শীত কেন, আজকাল যে কোনো মৌসুম বদলের সময় এই রেকারিং কোল্ড অ্যান্ড কাফ একটা খুব জরুরি সমস্যা হয়ে দাঁড়িয়েছে। কেন এত বাড়ছে? বাচ্চাদের কি ইমিউনিটি কমে যাচ্ছে নাকি অন্য কোনো রকম কোনো নতুন অ্যালার্জির প্রকোপ বাড়ছে? এই উত্তর খুঁজতেই আজ দ্য ওয়ার্ল্ড আরোগ্য নতুন পডকাস্টে আমি তিয়াস এবং আমার সঙ্গে রয়েছে শহরের বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর শান্তনু রায়। ওয়েলকাম ডক্টর। ডাক্তারবাবু, এই যে কথা বললাম যে রেকারিং কোল্ড অ্যান্ড কাফ, আমিও যেটুকু সময় আপনার চেম্বারে এসেছি, যে কটা বাচ্চাকে দেখলাম অলমোস্ট সবার কমন সমস্যা। তো ইদানিং কি বড্ড বেশি বাড়ছে এই সর্দি কাশির সমস্যাটা? প্রথম বুঝতে হবে যে কেন বাড়ছে, বাড়ার কজটা কি। তো আমাদের দেখুন চেম্বারে যত বাচ্চা দেখবেন ম্যাক্সিমাম দেখবেন সর্দি কাশি এবং মোস্ট প্রবাবলি ভাইরাল ফিভার বা ভাইরাল কাফ অ্যান্ড কোল্ড। ভাইরাস হ্যাজ বিন নাওয়াডেজ ডমিনেটিং আ লট। কোভিডের পরে আমরা কোভিডে গেছি, তখন আর তার আগে অনেক ভাইরাস ছিল, অ্যাডেনো ভাইরাস, রাইনো ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, যেগুলো খুব ডরম্যান্ট ছিল। সাডেনলি কোভিড চলে যাওয়ার পরে হঠাৎ ফালমিনেন্ট হয়ে গেছে তারা। আচ্ছা, তাদের দেখা যাচ্ছে তারা অনেক মানে ভাইরাল ডিজিজগুলো এখন খুব সিরিয়াস ধারণ আকার করছে, জাস্ট লাইক কোভিড। কোভিডে যেরকম বাচ্চাদের শ্বাসকষ্ট হতো, ইভেন অনেক সময় ভেন্টিলেটর লাগতো, বাচ্চাকে আমাদের নেবুলাইজ করতে হয়। তো এরকম অনেকগুলো বাচ্চা পাচ্ছি আমরা যারা অ্যাডেনো ভাইরাস খুবই সাংঘাতিক ভাবে মাঝখানে প্রকোপ ফেলেছিল, ইভেন আরএসভি ভাইরাস, ব্রঙ্কিওলাইটিস, এটা অনেকগুলো বাচ্চারা আমরা পাচ্ছি। তো একটা যে ভাইরাল ডিজিজটা অনেক বেড়ে গেছে কোভিডের পরে, ভাইরাস হ্যাজ বিন টেকেন আপার মানে রোল, তাদের বারবারন তো অনেক বেশি হয়ে গেছে। সেকেন্ড অফ অল হচ্ছে যে পলিউশন, আমাদের এখন যা পলিউশনের যে অবস্থা, আমরা যদি এখন থেকে না ভাবি আমাদের কিন্তু নেক্সট জেনারেশনের জন্য সত্যি খুব দুঃখের দিন আসবে, শ্বাস নেওয়াই কঠিন হবে। তো দিল্লি তো অবস্থা দেখতেই পাচ্ছেন, ঠিক কলকাতায় খুব পিছিয়ে নেই, প্রায় কাছাকাছি চলে যাচ্ছি আমরা এখনো অব্দি বুঝতে পারছি না যে গাড়ির এই যে চলাটা রেস্ট্রিকশন করতে হবে, আরো বেশি করে ইভি গাড়িকে আমরা প্রমোট করা উচিত। আমরা গাড়ির 10 বছর পরে বা 15 বছর পরে গাড়ি চালানোর, যাদের পুরোনো গাড়ি তাদের চালাতে অনেক বেশি, তাদের অনেক পলিউশন বাড়ায়। এই যে কালী পূজা এত আমরা আনন্দ করি, বাচ্চাদের দিয়ে এনজয় করি, সেই বাচ্চারা যে বড় হয়ে নিঃশ্বাস দিতে পারবে কিনা জানি না আমরা, বাট আমরা সেটা নিয়ে এনজয় করে যাচ্ছি। এখনো অব্দি আমাদের বোধগম্য হচ্ছে না যে কতটা ক্ষতির দিকে আমরা চলে যাচ্ছি। আমাদের সেই জায়গায় তাই গভর্নমেন্ট আর পাবলিক আর আমরা সবাই মিলে একটা উদ্যোগ না নিলে কিন্তু ডেজ আর কামিং ভেরি ব্যাড ফর আস। একদম, আপনি ভাইরাসের কথা বললেন, আপনি দূষণের কথা বললেন, আরেকটা সমস্যাও বাড়ে যেটাকে আমরা প্রায় শুনছি, অ্যালার্জি হচ্ছে নানা রকম। এবার একটা বাচ্চার যখন সর্দি কাশি হচ্ছে একদম প্রাথমিকভাবে অনেক সময় বোঝা যায় না যে অ্যালার্জি হয়েছে নাকি ভাইরাল নাকি, তো বোঝা যাবে কি করে যে এটা ভাইরাল এবং কখন ডাক্তারের কাছে যেতে হবে এই ব্যাপারটা? প্রথম হচ্ছে যে অ্যালার্জিতে একটা বড় স্পেকট্রাম, এখন অ্যাটোপিক চাইল্ড অনেক বেড়ে গেছে, সেই বাড়ার কারণটাও কিন্তু পলিউশন। আচ্ছা, ওকে। অ্যালার্জিটা যেহেতু পলিউশন যেটা হচ্ছে বলে অ্যালার্জিটা বাড়ছে। এবার অ্যালার্জি না ভাইরাল ফিভার, মানে অ্যাজমা না ভাইরাল ডিজিজ, এবার দুটোর মধ্যে খুব ইন্টার রিলেটেড, এটা কিন্তু আলাদা ব্যাপার নয়। মানে অ্যাজমা বা শ্বাসকষ্ট বা সর্দি কাশিটা কিন্তু অ্যালার্জি, অ্যাজমা ইজ অ্যালার্জি, বাট হাউ ইট প্রেসিপিটেটস বা কিভাবে বাড়ে, বাই আ ভাইরাল ডিজিজ। আচ্ছা, আর ভাইরাল ডিজিজ কিন্তু একটা নর্মাল বাচ্চা যার অ্যাজমা প্রোন, তাকে কিন্তু সাডেনলি সিভিয়ার অ্যাজমাটিক অ্যাটাক করতে পারে। ওকে। তো এনি অ্যালার্জি অর এনি ভাইরাল ডিজিজ ক্যান কজ আ চাইল্ড হ্যাভিং আ সিভিয়ার অ্যাজমাটিক অ্যাটাক। ওকে। তো আমাদের ধরুন আমি অ্যাটোপিক চাইল্ড, ছোটবেলা থেকে আমি অ্যাটোপিক চাইল্ড, তো আমি এমনিতে ভালো আছি, কিন্তু যেই আমার একটা প্রেসিপিটিং ফ্যাক্টর আমার শরীরে এলো, যেমন ধরুন একটা সর্দি ভাইরাল ডিজিজ এলো বা ধরুন একটা অ্যালার্জি ডেভেলপ করলো, আমার কিন্তু সাডেনলি শ্বাসকষ্ট বাড়তে পারলো। ওকে। এবার জানতে হবে যে অ্যাজমা ব্যাপারটা
কি আমরা পারসিস্টেন্ট যদি হয় তাহলে আমরা অ্যাজমা বলবো, হ্যাঁ বারবার রিকারেন্ট কাফ অ্যান্ড কোল্ড হতে। না আমরা যদি একবারই হয় তাহলে ভাইরাল ডিজিজ বলবো। ওকে, যদি এটা একবার ধরুন অ্যাডেনোভাইরাস হলো, একবারই হলো আর হয়নি লাস্ট 3 বছর, তাহলে আমরা ভাইরাস ভাববো। এটা একটা বোঝাপড়ার ব্যাপার আর কি। আর যদি পারসিস্টেন্ট হয়ে যাচ্ছে সর্দি মাসে একবার মাসে দুবার হচ্ছে, তাহলে কিন্তু আমরা ভাববো অ্যাজমা। তাহলে আমরা কি করবো, তাকে তার প্রিভেন্টিভ থেরাপি শুরু করবো, এক্স্যাক্টলি, লাইক মন্টিলিউকাস লেভোসেট্রিজিন দেওয়া হয় অনেক সময় কম্বিনেশনে, বা শুধু মন্টিলিউকাস দেওয়া যায়, মেডিসিন বলছি। আর অনেক সময় আমরা ইনহেলার্স দিই। এখনকার দিনে কিন্তু আমার মনে হয় ইনহেলার্স আর ভেরি গুড অপশনস। ওকে, কাপ সিরাপগুলো আমরা এখন আস্তে আস্তে আমরা বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, উই আর নট প্রেসক্রাইবিং কাপ সিরাপ। অনেক কমপ্লেন্স হচ্ছে, এবং কাপ সিরাপ সত্যি আমি বেশিক্ষণ লিখতামও না, লেখা উচিত নয়। তো আমরা তার জায়গায় যে নেবুলাইজ ফর্ম দিই, নেবুলাইজার বা পাফ দিই, দ্যাটস আ মাচ বেটার অপশন। আচ্ছা, এই আপনি অ্যাজমার প্রসঙ্গটা তুললেনই, যখন অ্যাজমা শুনলেই আমাদের মধ্যে একটা ভয় লাগে, ওরে বাবা হাঁপানি, এবং সবসময় সেটা প্রাথমিকভাবে ধরা পড়ে না, হয়তো তার মধ্যে প্রোন আছে যেটা আপনি বললেন, কখনো ট্রিগার করে গেল। তো কোনো বাচ্চার এই অ্যাজমাটিক প্রোন আছে কিনা, কোনো বাচ্চার সিভিয়ার অ্যাটাক হতে পারে কিনা, তার কি কোনো প্রাথমিক রেড ফ্ল্যাগ আছে যেটা দেখে বাবা মায়েরা সতর্ক হতে পারেন? মানে কি হতে পারে আমার সাথে জানতে হবে। সর্দি কাশি তো অল্প অ্যাজমাটিক বাচ্চাদের হবেই। যদি শর্টনেস অফ ব্রিথ হয়, মানে নিচে কষ্ট হচ্ছে, বা টেস্টে টাইটনেস হচ্ছে, তাহলে আমাদের হার্টের স্যাচুরেশন মনিটর বাড়িতে রাখা উচিত। রাখা উচিত স্যাচুরেশন কত আসছে। যদি দেখা স্যাচুরেশন ফল করছে, তাহলে নিশ্চয়ই এটা সিরিয়াস, তাহলে অক্সিজেন লাগবে, তাহলে ইমিডিয়েট হসপিটালে ভর্তি করে অক্সিজেন বি নেবুলাইজ করতে হবে। আচ্ছা, তো এটা একটা বড় জিনিস। এবং অ্যাজমাটিক অ্যাটাকদের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইনহেলড থেরাপিস, মানে স্টেরয়েডস ফর লং টার্ম দিতে হবে, 3 মাস 4 মাস 6 মাস, কোনো সাইড এফেক্ট নেই। ওকে, এটা দিলে কিন্তু আমাদের এইটা একটা খুব গুরুত্বপূর্ণ, স্টেরয়েড শুনলেই আমাদের একটা স্টিগমা আছে, বাট এটা বুঝতে হবে এর কোনো অ্যাবজর্পশন নেই। শুধু দেওয়ার পরে মুখটা ওয়াশ করে দিতে হবে, কারণ মুখে যতটুকু থাকলো সেইটুকু যদি মিনিমাইজ করা যায় আরো ভালো, তাহলে ওয়াশ করে দিতে হবে। মানে এই অ্যাজমাটা কি করে ডেভেলপ করে, মানে আমার ওষুধ কিভাবে কাজ করে আমি লোককে বোঝাই। যখন এই বডিকট যে ইনহেলারটা দিচ্ছি, বা যে কোনো স্টেরয়েড ইনহেলার দিচ্ছি, এটা কি করবে, আপনার লাংয়ের মধ্যে অ্যালার্জি বা ভাইরাল ডিজিজ গেলে ইডিমা ডেভেলপ করবে। এই ইডিমাটাকে এই স্টেরয়েডটা আটকে দেবে। মানে এই অ্যাকশনটা শুধুমাত্র লাংয়ের মধ্যেই, কোনো সিস্টেমিক অ্যাবজর্পশন নেই, সিভিয়ার নিউমোনিয়া অবধি যাতে না যায়, বা শ্বাসকষ্ট বাড়ে না বাড়ে, এটা দিতে হবে এবং এটা কন্টিনিউ দিয়ে যেতে হবে। আচ্ছা, তো সেটাই আমরা ইনহেলার্স দিলে আমরা আস্তে আস্তে আমরা এই বাচ্চাদের সুস্থ রাখতে পারবো। এই যে এত বাড়ছে রেকারিং কাফ অ্যান্ড কোল্ড, যেটা বললাম আপনি, দূষণ একটা বড় ফ্যাক্টর বললেন, এবং ভাইরাসের দাপাদাপি একটা বললেন, এ বাদেও ইদানিং বাচ্চাদের ইমিউনিটি কি কোনোভাবে কমে যাচ্ছে? দেখুন, সবচেয়ে যেটা বড় জিনিস আমি দেখি আজকাল, এই বাবা মারা এত কাজের মধ্যে, সকালে বাবা মা দুজনে কাজের মধ্যে বেরিয়ে যাচ্ছে, বাচ্চা কি খেয়ে যাচ্ছে ব্রেকফাস্ট খেয়াল রাখছে না। The breakfast should be the king size. আপনি সকালবেলা ব্রেকফাস্টে বাচ্চাকে সব প্রোটিন, কার্ব, ক্যালোরিজ মেপে দিতে হবে আপনাকে। আচ্ছা, এবং সেটা হচ্ছে মেইন ডায়েট শুড বি। কারণ এই ইমিউনিটি ডেভেলপ করে, এই সর্দি কাশি স্কুলে কি হচ্ছে, কেন হচ্ছে, কারণ ইমিউনিটি কম বাচ্চাগুলো। কেন কম হচ্ছে, কারণ ব্রেকফাস্ট ভালো খাচ্ছে না, দুধ খেয়ে চলে আসছে, হেলথ ড্রিঙ্কে চলে আসছে। ডাজন্ট মেক এনি সেন্স। হেলথ ড্রিঙ্কে যেতে পারে না। প্রথম হচ্ছে হেলথ ড্রিঙ্ক সকালবেলা খেলে বা দুধ খেলে রিফ্লাক্স হবে, তাতে বাচ্চা পেটে ব্যথা হবে, বারবার বাচ্চা খিদে কমে যাবে। তাই ফার্স্ট ডায়েট শুড বি আ ব্রেকফাস্ট, এন্ড দ্যাট উইল হেভি ডায়েট, দ্যাট ক্যান বি রাইস অ্যান্ড ডাল, মানে কার্বোহাইড্রেট, রুটি, সবজি, এনিথিং, বাট ফুল দ্য স্টমাক, একদম পেট ভরে খেতে হবে, এবং সব মিলিয়ে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট সব মিলিয়ে খেতে হবে। ব্রেকফাস্ট একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে তাহলে বাচ্চাদের শরীর কতটা সুস্থ থাকে। আর একটা হচ্ছে মাদের প্রবণতা আর স্কুলের প্রবণতা, যে স্কুল কামাই করা যাবে না। স্কুল কামাই সর্দি কাশি যদি আমি বাচ্চাকে পাঠিয়ে দিই আমার বাচ্চাকে, তার পাশে তার বাচ্চার কথা হয়েই যাবে। তো এটা মানতে হবে যে আমাদের উই শুড বি কনসিয়াস, যে হ্যাঁ ভাই আমার বাচ্চার ভাইরাল ফিভার হয়েছে, আমি তার স্কুলে পাঠাবো না, এটা আমার মরাল ডিউটি, দ্যাট শুড বি। আচ্ছা, একটা বাবা মায়েরা বলে থাকেন, বা একটা ভুল ধারণা হয়তো রয়েছে, এই যে ঠান্ডা লেগে যাবে, এই যে কথাটা আমরা বলি, ঠান্ডা লেগে যাওয়াটা আসলে কি, মানে ঠান্ডায় একটু এক্সপোজ হলেই কি বাচ্চার সেই যে শীতবোধ, সেটাই কি ঠান্ডা লাগা? হোয়াট ইজ ঠান্ডা লাগা বাংলা ভাষায়, মানে বাচ্চাকে ঠান্ডায় এক্সপোজ কতটা করব? হ্যাঁ, মানে দেখুন, এই সময় ঠান্ডা যখন পড়বে তখন আমাদের মাথা রাখতে হবে যে আমাদের উই শুড ওয়্যার ইন লেয়ার্স। আচ্ছা, মানে আমাদের 2-3টে কভারিং রাখতে হয় বাচ্চার জন্য। আমাদের মাথাটা কভার করতে হবে, হাত পা কভার করতে হবে, তো সেগুলো করতে হবে। ঠান্ডা লেগে যাওয়াটার জন্য কোল্ড বার্ন ইজ এ ভেরি ব্যাড এফেক্ট।
হ্যাঁ, তো সেটাকেও দেখতে হবে আমাদের। ঠান্ডাতে বাচ্চাদের ক্ষতি হতে পারে, হাইপোথার্মিয়া ডেভেলপ করতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। তাই আমাদের ছোট বাচ্চাদের থেকে শুরু করে আউটডোর খেলাটা কমাতে হবে, ইনডোর খেলতে হবে, আচ্ছা, হ্যাঁ, একটু গরম জিনিস খেতে হবে, মানে এই সিজন চেঞ্জের সময়টাতে পার্টিকুলারলি মাথায় রাখতে হবে। ওকে ওকে, মানে উই কান সাডেনলি ঠান্ডা দিয়ে গরমে এক্সপোজ করতে পারবো, বা গরমে ছিল সাডেন ঠান্ডা চলে গেল, সেটা করা যাবে না। ওকে ওকে, আর গেলেও ভালোভাবে কভার করে, হাত পা কভার করে, মাথা কভার করে, গ্লাভস পরতে পারে, ডিটেন্স পরতে পারে। এইরকম পরিস্থিতিতে যখন বাচ্চার বারবার সর্দি কাশি ফিরে আসে, বাবা মায়েদের মেন ভুলগুলো কি কি হয়ে যায় বাড়িতে? বেশিরভাগ বাচ্চা বাবা মারাই অ্যান্টিবায়োটিকটা জাস্ট প্রেসক্রিপশন দেখে রিপিট করে দেয়। এক্স্যাক্টলি, এটা মারাত্মক ক্ষতি হচ্ছে। মানে আগের বার হয়েছিল সেন্টার অ্যান্টিবায়োটিকের যে কতটা সাইড এফেক্টস, সেটা আজকালকার বাবা মারা জানি না বোঝেন কি বোঝেন না, বাট আমার তো মনে হয় যে এটা মারাত্মক ক্ষতি হচ্ছে বাচ্চাগুলো। কারণ অ্যান্টিবায়োটিক এতবার খাচ্ছে যে অ্যান্টিবায়োটিক যখন সত্যি ব্যাকটেরিয়া ইনফেক্ট হচ্ছে, অ্যান্টিবায়োটিক কাজ করছে না, তখন আমাদের সব অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স ডেভেলপ করছে, এবং উই হ্যাভ টু অ্যাডমিট দ্য চাইল্ড ফর নাথিং। যেটা তো ওরাল ওষুধ হয়ে যেত আজকে বিফোর 10 years ব্যাক, আজকে আমার ভর্তি করতে হচ্ছে। তো মাথায় রাখতে হবে এই ভুলগুলো না করে কাপ সিরাপ খাওয়ানোটা বন্ধ করতে হবে, অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। একটা যদি কাশি সর্দি চলে 2-3 দিন ডাক্তার দেখিয়ে নিতে হবে, এবং বাচ্চার ডাক্তার মেডিকেশন দিয়ে ওষুধ খাওয়াতে হবে। তাহলে আপনি যদি আর ওষুধ না দেওয়াটা অন্যায় না, ওষুধটা না দেওয়াটাই ভালো ডাক্তারের পরিচয়। ওষুধ খাওয়াটা দেওয়াটা ইজ অ্যান ভুল ডাক্তারি, ওষুধ কম দেওয়াটা ইজ অ্যান বেটার ডাক্তারি। ওকে, এটা মাথায় রাখতে হবে। আপনি যদি তাহলে আমার দর্শক বন্ধুদের একটুখানি একটা গাইডেন্স দেন যে ধরুন আমার বাড়ির ছোট্ট সদস্যটির সর্দি কাশি হলো, ঠিক কতদিন অবজার্ভ করব, কোন পর্যায়ে ডাক্তারের কাছে যাব, এবং অ্যান্টিবায়োটিক কখন চার্জ করার কথা মনে করব? প্রথমে যে অ্যান্টিবায়োটিক চার্জ করাটা আমরা ডাক্তারের উপর ছেড়ে দেওয়া উচিত। ডাক্তার যেই সিমটমগুলো দেখে বুঝবে বা যেই টেস্টগুলো করে দেখে বুঝবে, সেই দেখে করা উচিত। পেশেন্ট পার্টির অ্যান্টিবায়োটিকের নিয়ে মাথা ব্যথা করা উচিত নয়। আর যেটা উচিত সেটা হচ্ছে কোন সময় যাব ডাক্তার দেখাতে। তো সেলফ মেডিকেশন একদমই নয়। আমরা 1-2 দিন অবজার্ভ করতে পারি যে সর্দি কাশি কমলো কি কমলো না, বা বাড়লো কি বাড়লো না। যদি অল্প সর্দি কাশি হয়, অল্প সর্দি ঝরছে, উই ক্যান ওয়েট অ্যান্ড ওয়াচ, হয়তো নিয়তেই কমে যাবে। সেলফ লিমিটিং বা ভাইরাল ফিভার অনেক সময় হয়, জ্বরটা 1-2 দিন চলছে, ঠিক আছে, থার্ড ডে জ্বর যদি হয় আমার ডাক্তার দেখানো উচিত। আর কাশি যদি বেশি হয়, যেখানে কাশি বাচ্চা রাতে উঠে যাচ্ছে বা আস্তে আস্তে বমি করছে, তারা কিন্তু ইমিডিয়েট ডাক্তার দেখানো উচিত। ওকে ওকে, এই ঠান্ডায় বাচ্চাদের সুস্থ রাখার এবং তারা যদি ভোগে তাদের সারিয়ে তোলার একটা জেনারেল বার্তা যদি বাবা মায়েদের জন্য দেন। বাচ্চাদের ঠান্ডার মধ্যে বেশি বার করবেন না, আননেসারি ঘুরতে নিয়ে যাবেন না। যদি বারও করেন, প্রপার ড্রেস পরে বার করবেন, মাথায় টুপি পরাবেন, লেয়ারে ড্রেস পরাবেন, গরম জিনিস খাওয়াবেন, ঠান্ডা গরম বেশি করবেন না। আর মাথায় রাখতে হবে যা প্রপার মেডিকেশন ডাক্তার দিচ্ছে, যদি কারো অ্যাজমাটিক হয় বা অ্যালার্জিক হয়, তাহলে প্রিভেন্টিভ মেডিসিন বা প্রিভেন্টিভ ইনহেলার নেবেন। জ্বর হলে বেশি করে জল খাওয়াবেন, যাতে ডিহাইড্রেশন না ডেভেলপ করে যায়। মনে রাখতে হবে বাচ্চা সুস্থ রাখার দায়িত্ব আমাদের। ডিহাইড্রেশন বোঝার একটা ভালো উপায় হচ্ছে পেচ্ছাপটা খেয়াল রাখবেন, 24 ঘন্টায় বাচ্চা কিরকম পেচ্ছাপ করছে। নর্মালি পেচ্ছাপ যদি ঠিক মতো হয় তাহলে বুঝবেন ডিহাইড্রেশন হচ্ছে না। তো আমাদের মাথায় রাখতে হবে যে এই ঠান্ডাটাকে মোকাবিলা করা খুবই সোজা যদি আমরা একটু সযত্নে বাচ্চাদের রাখি। ডক্টর রায় অসাধারণ সুন্দরভাবে বুঝিয়ে বললেন, এবং আজকের এই পডকাস্ট থেকে একটা কথাই ক্লিয়ার, বাচ্চার ঠান্ডা লাগবেই, তার নানা কারণে লাগবে, বাচ্চার সর্দি কাশি হবেই, কিন্তু তাই নিয়ে অযথা দুশ্চিন্তা, ঘন ঘন ওষুধ খাওয়ানো বা দুম করে অ্যান্টিবায়োটিক চার্জ করে দেওয়া, এগুলো কিন্তু ক্ষতি ডেকে আনতে পারে। এই শীতকাল সবার ভালো কাটুক, বাচ্চাদের সুষম খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা, এই দিকে নজর দিলে মনে হয় খুব ভালো হবে। শীতকাল সবার সুস্থ কাটুক, বাচ্চাদেরও সুস্থ কাটুক, ভালো থাকুন সবাই। এই এপিসোড ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে আপনার মতামত জানান, এবং ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।